ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে আগামী 2 সপ্তাহ সীমান্ত বন্ধ, তবে চলবে পণ্য পরিবহন। এই মুহূর্তে বাংলাদেশে ওরা আসলে নতুন ভ্যারিয়েন্ট যদি বিস্তার করে তাহলে এটা সামাল দেওয়া খুব কঠিন হবে। প্রথম ডোজে টিকাদান স্থগিত, মের শুরুতেই আসছে সেরামের 20 লাখ। 7 দিনেই বঙ্গভ্যাক্স ট্রায়ালের বিষয়ে সিদ্ধান্ত। সরকার যদি মনে করেন যে জরুরি অবস্থার ভিত্তিতে এটি উন্মুক্ত করে দেওয়া যায় সবার জন্য, সেটিরও কিন্তু সুযোগ আছে। অ্যাস্ট্রাজেনিকার টিকাটাই আমরা আশা করছি যে 20 লাখ ডোজ আমাদেরকে বেক্সিমকো এই টিকাটা এর মধ্যে এনে দেবে। অক্সিজেন রপ্তানি বন্ধের শঙ্কায় দেশে 3 প্রতিষ্ঠানকে তৈরির অনুমোদন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাত 9টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট, শপিং মল। প্রথম দিনেই ক্রেতাদের চাপ, নেই স্বাস্থ্যবিধি, মুভমেন্ট পাসের তোয়াক্কা। রাজধানীর সড়কে বেড়েছে যানজট। করোনার থাবায় বিপর্যস্ত ভারতে হাসপাতালে অক্সিজেন শয্যার জন্য আহাজারি। দিল্লিতে লকডাউন বাড়ল আরও 1 সপ্তাহ। একদিনে রেকর্ড 3.5 লাখ শনাক্ত। পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত হেফাজত নেতা মামুনুল। মিলেছে বাবরি মসজিদের নামে বিদেশ থেকে টাকা আনার প্রমাণও। ছাড় পাবে না কেউই, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। রোজায় রং আর মেয়াদোত্তীর্ণ উপাদানে তৈরি হচ্ছে অরেঞ্জ পাউডার পানীয়। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা। রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এবং চট্টগ্রামে কখনো ম্যাজিস্ট্রেট, কখনো রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার কর্মকর্তা পরিচয়ে নারীদের ভুলিয়ে ধর্ষণ। বিশ্ববিদ্যালয় ছাত্রীর অভিযোগের পর 2 জনকে গ্রেফতার। ভারতে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে আগামী 2 সপ্তাহের জন্য প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ। তবে চালু থাকবে পণ্য পরিবহন। আর যারা ভারতে আটকে পড়েছেন তারা হাই কমিশনের মাধ্যমে দেশে ফিরতে পারবেন। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। রোববারও দেশটিতে 3.5 লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট উদ্বেগ বাড়িয়েছে বহুগুণ। বাংলাদেশের 3 দিকে ভারত ঘিরে থাকায় এবং পণ্য পরিবহন, চিকিৎসা সহ নানা প্রয়োজনে 2 দেশের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক থাকায় ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। রোববারও বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসা 267 জন যাত্রীর মধ্যে 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পরিস্থিতির যখন এই অবস্থা, তখন কি করা যায় তা নিয়ে বৈঠকে বসে আন্তঃমন্ত্রণালয়। সিদ্ধান্ত হয় 14 দিনের জন্য বাংলাদেশ ভারত সীমান্ত বন্ধ রাখার, সোমবার ভোর 6টা থেকে যেটি কার্যকর হবে। ইন্ডিয়ার সঙ্গে যে সমস্ত স্থলবন্দর সবগুলোতে আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। আমরাও এটাই রিকমেন্ড করছিলাম, এটা ক্যাবিনেটের থেকে এটা জানিয়ে দিয়েছে। তবে চালু থাকবে জরুরি পণ্য পরিবহন। ভারতে যারা আটকা পড়েছেন তারাও ফিরতে পারবেন। সেক্ষেত্রে সহায়তা নিতে হবে হাই কমিশনের। অ্যাটলিস্ট 2 সপ্তাহ আমরা দেখবো কি অবস্থা। প্যাসেঞ্জারের জন্য সব বন্ধ থাকবে, শুধু কার্গোর জন্য ওপেন থাকবে। অতিমারির কারণে ভারতে এটার নিউ ভ্যারিয়েন্ট আসছে এবং ব্যাপক আকারে শুরু হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে ওরা আসলে নতুন ভ্যারিয়েন্ট যদি বিস্তার করে তাহলে এটা সামাল দেওয়া খুব কঠিন হবে। বাংলাদেশের সঙ্গে ভারতের 5টি রাজ্যের সীমান্ত রয়েছে। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা 32টি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কাল থেকে বন্ধ করোনার প্রথম ডোজের টিকাদান। তবে মে মাসের শুরুতেই সেরাম থেকে আসবে 20 লাখ ডোজ ভ্যাকসিন। এছাড়াও ফাইজারের 1 লাখ ডোজ টিকা দেবে কোভ্যাক্স। এদিকে দেশে করোনায় একদিনে আবারও 101 জন মারা গেছেন, শনাক্ত হয়েছেন 2922 জন। একদিকে কমে আসছে মজুদ, অন্যদিকে ভারতের সেরাম থেকে কেনা টিকা হাতে পাওয়া নিয়ে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রথম ডোজের টিকাদান বন্ধ রাখার কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ নেননি ৩৬ লাখ মানুষ, অথচ হাতে মজুদ কেবল ২৩ লাখ ডোজ। ঘাটতি পোষাতে আগামী মাসের প্রথম সপ্তাহে সেরামের ২০ লাখ ডোজের বিষয়ে আশার কথা শোনালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। একই সঙ্গে কোভ্যাক্সের মাধ্যমে মিলবে ফাইজারের ১ লাখ ডোজ। কোভ্যাক্স যে টিকাটা দিবে বলেছে সেটা তো বলেই দিয়েছে, ওরা ফাইজারের টিকা দিবে। ওরা তো আলাদা করে বলে নাই যে অন্য কোনো টিকা দিবে। আর আমরা আমাদের এই অ্যাস্ট্রাজেনিকা টিকাটাই আমরা আশা করছি যে আমাদের যে ঘাটতির যেটুকু সম্ভাবনা ২০ লাখ ডোজ আমাদেরকে বেক্সিমকোর তাদের উচ্চতন মহল আমাদেরকে জানিয়েছে যে তারা আমাদেরকে এই টিকাটা এর মধ্যে এনে দেবে। চীনা কোম্পানি সিনোফার্ম উপহারের যে ৫ লাখ ডোজ টিকা পাঠাবে, জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সুপারিশ অনুযায়ী তা প্রয়োগ করা হবে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ডিরেক্টর জেনারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে অনুমোদন দিয়েছে, আমরা টিকাটা গ্রহণ করব বলে তাদেরকে জানিয়েছি। তারা এখন যেদিন আমাদেরকে দেবে সেদিন আমরা সেটা গ্রহণ করব। এখন এই টিকা আমাদের দেশের লোকের উপরে প্রয়োগ করা হবে কি হবে না, এটা আমাদের জাতীয় কমিটি যারা আছেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তারা সিদ্ধান্ত নেবেন। তারা যেভাবে বলবেন সেভাবেই হবে। এছাড়া রাশিয়ার টিকার বিষয়ে কোনো চুক্তির তথ্য জানা নেই প্রতিষ্ঠানটির। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার টিকা নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী রাশেদ লিমন। চলে যাচ্ছি তার কাছে। লিমন, রাব্বি, টিকা নিয়ে কিন্তু আসলে একটি বলা যায় অস্বস্তির মধ্যেই রয়েছে বাংলাদেশ, যেহেতু ভারত থেকে যে আমদানি সেটি বন্ধ রয়েছে। যদিও আজকে এর মধ্যে কিছুটা হলো একটা স্বস্তির কথা শুনিয়েছেন ডিজি হেলথ, তারপরও এই বিষয়টি এখনও কিন্তু নিশ্চিত না। যে কথাটি বলছেন যে তিনি কিন্তু বলেছেন বেক্সিমকোর বরাত দিয়ে, কিন্তু বেক্সিমকে কিন্তু গতকালকে স্পষ্টই জানিয়ে দিয়েছে তারা কিন্তু এখনও নিশ্চিত না যে কবে আসবে। তারপরও ভ্যাকসিন ইস্যুতে যদি কথাই বলি, যদি বাংলাদেশ কিন্তু ভ্যাকসিনেশন কার্যক্রমে কিন্তু বলা যায় মোটামুটি শুরু থেকেই সবার আগেই এগিয়েছিল, এবং অন্যান্য বড় বড় দেশ যখন ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করতে পারেনি সেখানে কিন্তু বাংলাদেশ তখন শুরু করছিল, এবং এরই মধ্যে প্রথম ডোজ নিয়েছেন প্রায় ৫৮ লাখ মানুষ, দ্বিতীয় ডোজও কিন্তু প্রায় ২১.৫ লাখ মানুষ নিয়েছে, এবং মোট ভ্যাকসিন কিন্তু আমাদের মজুদ আছে ১,৩,০০,০০০ ডোজ, এবং এর মধ্যে কিন্তু প্রায় ৮০ লাখ ভ্যাকসিনের মধ্যে দেয়া হয়ে গেছে, অর্থাৎ আর ২৩ লাখ ডোজের মতো রয়েছে। যে কারণেই আসলে মূল সংখ্যাটা তৈরি হয়েছে যে এই ২৩ লাখ ডোজ থেকে আসলে যারা এখনও ভ্যাকসিন নিতে চাচ্ছেন, নতুন নিবন্ধন নিতে চাচ্ছেন, বা যারা প্রথম ডোজ দিয়েছেন তারা দ্বিতীয় ডোজ পাবেন কিনা, এই সংখ্যাটি তৈরি হয়েছিল। তো এরপরে আজই কিন্তু আসলে ভ্যাকসিন যে নতুন করে নিবন্ধন বা প্রথম ডোজের জন্য যে নিবন্ধন সেটি বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সবচেয়ে বড় যে অগ্রগতি সেটা হচ্ছে কি আজকে কিন্তু বিএমআরসির থেকে একটি ইঙ্গিত পাওয়া গেছে যে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের বঙ্গোভ্যাক্স যে ইথিক্যাল অ্যাপ্রুভালের জন্য, মানবদেহে প্রয়োগের জন্য ইথিক্যাল অ্যাপ্রুভালের জন্য যে জমা দেওয়া হয়েছে সেটি কিন্তু আসলে তারা হয়তো বা অল্প কিছুদিনের মধ্যেই ক্লিনিক্যাল অ্যাপ্রুভাল যেটা সেই অ্যাপ্রুভালটা দিবে, এবং সেক্ষেত্রে কিন্তু বঙ্গোভ্যাক্সের প্রস্তুতকারী প্রতিষ্ঠান তারাও কিন্তু বলেছে তারাও পুরোপুরি প্রস্তুত, যদি ক্লিনিক্যাল অ্যাপ্রুভাল পেলেই 10 দিনের মধ্যেই কিন্তু তারা আসলে এই তাদের যে কার্যক্রম সেটি শুরু করতে পারবে। এ নিয়ে আমার একটি প্রতিবেদন রয়েছে, এখন দেখব সেই প্রতিবেদনটি। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে প্রায় ৭৮ লাখ ডোজ টিকা দিয়েছে বাংলাদেশ। এখনও হাতে আছে প্রায় ২৪ লাখ ডোজ। তবে এরই মধ্যে ভারত আমদানি বন্ধ করে দেয় ভ্যাকসিন প্রয়োগ শুরুর ২.৫ মাসের মধ্যেই সংকটের মুখে বাংলাদেশ। তাই আবারও সামনে এসেছে দেশে তৈরি গ্লোব বায়োটেকের বঙ্গোভ্যাক্স। ৩ মাস আগে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর বিএমআরসিতে কাগজ জমা দিয়েও মিলছে না কোনো সাড়া। তবে এই সংকটে গ্লোব নিয়ে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির প্রধান জানিয়েছেন চলতি সপ্তাহেই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। শুধু আমাদেরকে বলা হয়েছিল যে টাইমিং ইউ গো স্লো, তাই সেই গো স্লো মানে তো আমরা বন্ধ করে থাকতে পারি না দেশের এই অবস্থার মধ্যে। আবার অ্যাট দ্য সেম টাইম আমরা যেহেতু সরকারের আইনের ভিতরে আছে, সুতরাং তারা অনুমতি না দিলে আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আমার ধারণা হচ্ছে যে ২-১ দিনের মধ্যেই আমরা এই সম্মতিটা পাবো। সেক্ষেত্রে 10 দিনের মধ্যেই ট্রায়াল শুরুর প্রস্তুতি আছে গ্লোবের। আর বাকি ধাপে উত্তীর্ণ হলে মাসে ১ কোটি ডোজ উৎপাদনে সক্ষম তারা। 10 দিন হয়তো ওনার ব্যবস্থাপনার জন্য লাগবে। আমাদের ফেজ 1 এবং ফেজ 2 আমরা সিকোয়েন্সিয়ালি যাব। ফেজ 1-2 সাপেক্ষে
সরকার যদি মনে করেন যে জরুরি অবস্থার ভিত্তিতে এটি উন্মুক্ত করে দেওয়া যায় সবার জন্য, সেটিরও কিন্তু সুযোগ আছে, সেটির উদাহরণও আছে। সেটি ভারতের ক্ষেত্রে দেখেছি আমরা, রাশিয়ার ক্ষেত্রে দেখেছি, চীনের ক্ষেত্রেও আমরা দেখেছি। দেশে তৈরি প্রথম ভ্যাকসিন গ্লোব বায়োটেকের একটি ডোজেই কাঙ্ক্ষিত অ্যান্টিবডি তৈরিতে সক্ষম বলেও জানিয়েছে গ্লোব বায়োটেক। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটিতে যে বিষয়টি উঠে আসছিল যে গ্লোব বায়োটেক যেমনটি বলছিলেন যে তাদের প্রস্তুতির কথা, আমরা যদি একটু গ্লোব বায়োটেক এর পুরো পরিক্রমাটা দেখে নেই, আসলে সেই গত বছরের মাঝামাঝি পর্যায়ে হঠাৎ করেই একটি প্রতিষ্ঠান, বাংলাদেশে একটি প্রতিষ্ঠান হঠাৎ করে তারা জানান দিল যে 2 জুলাই সেটি ছিল যে mRNA বেসড ভ্যাকসিন উদ্ভাবন করেছেন তারা, এবং এরপরই কিন্তু আসলে দেশ জুড়ে একটা হইচই তোলপাড় উঠে যায়। এবং mRNA বেসড ভ্যাকসিনটি এমন যেটি আসলে তারা দাবি করছে, এবং এর ফলে প্রায় এই ভ্যাকসিনের কার্যকারিতা প্রায় 95% বা তারও বেশি। এবং যুক্তরাষ্ট্রের একটি বায়ো আর্কাইভ এটি প্রকাশিত হয়েছিল, এবং এরই মধ্যে গ্লোবের দাবি প্রায় 8500 জন বিজ্ঞানী এটি পর্যালোচনা করেছে, এবং সবাই কিন্তু পজিটিভ একটি রিভিউ দিয়েছে। যদিও 17 জানুয়ারি তারা কিন্তু ইথিক্যাল অ্যাপ্রুভালের জন্য অর্থাৎ মানবদেহে প্রয়োগের জন্য কিন্তু তারা জমা দিয়েছিল, এবং এরপরে 19 ফেব্রুয়ারি কিন্তু বেশ কিছু পর্যবেক্ষণ চেয়ে এই বিএমআরসির পক্ষ থেকে গ্লোবকে বলা হয়েছিল, এবং গ্লোব কিন্তু তার কিছুদিনের মধ্যেই কিন্তু সেই যে ইথিক্যাল অ্যাপ্রুভালটি, তাদের যে 100টি বা শতাধিক পর্যালোচনা ছিল সেটির কিন্তু তারা 17 ফেব্রুয়ারি এসে তারা উত্তর দিয়েছেন, এবং গ্লোব যেটা বলেছেন তারা কিন্তু সন্তুষ্ট, অর্থাৎ বিএমআরসিকে সন্তুষ্ট করার মতোই কিন্তু তারা তাদের উত্তর দিতে পেরেছিলেন। এরপরই আরেকটি বিষয় তারা নিশ্চিত করেছে যে গ্লোবের কিন্তু একটিমাত্র ডোজের কথাই তারা বলেছেন। তারা যে এই মানবদেহে প্রয়োগের আগে যে অ্যানিম্যাল ট্রায়াল করেছেন, সেই অ্যানিম্যাল ট্রায়ালেও কিন্তু তারা প্রায় একটিমাত্র ডোজেই যে কাঙ্ক্ষিত মাত্রার অ্যান্টিবডি তৈরি করার সেটির কিন্তু তারা প্রমাণ পেয়েছেন। এবং সংরক্ষণের বিষয়টি যদি বলি, 4 ডিগ্রি তাপমাত্রায় এক মাসের মতো সময়, অর্থাৎ 30 দিন 4 ডিগ্রি তাপমাত্রায় রাখলে 30 দিন পর্যন্ত এই গ্লোবের যে টিকা, সেই টিকা সংরক্ষণ করা যাবে, এবং -20 ডিগ্রি তাপমাত্রায় 6 মাস এটি সংরক্ষণ করা যাবে। এবং এর আরও একটি বলা হয়েছে, বঙ্গভ্যাক্স যে তৈরি করা হয়েছে এটা কিন্তু সিনথেটিক্যালি, অর্থাৎ মানে অন্য কোনো কিছু এখানে প্রয়োগ করা হয়নি, এটা সম্পূর্ণ সিনথেটিক্যালি আসলে রাব্বি এই যে পুরো এই ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে। লেমন, আপনি তো তাদের অনুমোদন প্রক্রিয়ার নানা বিষয়গুলো নিয়ে বললেন, এবং আপনি কিন্তু একেবারে শুরু থেকেই তাদের এই রিপোর্টিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট। সুতরাং উৎপাদন প্রক্রিয়ায় তাদের সক্ষমতা কতটুকু আছে বলে আপনি মনে করেন? আমি আজকে গ্লোব বায়োটেকের যে অফিসটা তাদের এখানে গিয়েছিলাম, সেখানে গিয়ে যেটা দেখছিলাম, তাদের যেখানে উৎপাদন প্রক্রিয়া হবে তারা এরই মধ্যে প্রস্তুত করে রেখেছে, সেখানে তারা বলেছে যে তারা 1 কোটি ডোজ, অর্থাৎ 10 লাখ ভাওয়েল তারা তৈরি করতে সক্ষম প্রতি মাসে, এবং সেক্ষেত্রে তারা 1 কোটি ডোজ অর্থাৎ 1 মাসে তৈরি করতে পারে। এবং তারা আরেকটি বিষয় নিশ্চিত করেছে, যদি বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন করতে সক্ষম এমন কোনো প্রতিষ্ঠান যদি তারা চায় উৎপাদন করতে, সেক্ষেত্রে তাদেরকেও তারা সাধুবাদ জানিয়েছেন। তারাও তাদের উৎপাদনের যে নীতিমালা সেটি মেনে তারা উৎপাদন করতে পারবে, এবং সেক্ষেত্রে এরই মধ্যে তারা 2-3টি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছে বলেও আমাদের জানিয়েছে। রাব্বি। লেমন, আপনাকে ধন্যবাদ। করোনা টিকার বিস্তারিত নিয়ে স্টুডিওতে আলোচনা নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন। এদিকে ভারতের রপ্তানি বন্ধের শঙ্কায় দেশে 3টি প্রতিষ্ঠানকে মেডিকেল অক্সিজেন তৈরির অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চাহিদা আরও বাড়লে বিকল্প উপায়ে সামাল দেওয়া সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। দৈনিক 150 টন চাহিদার বিপরীতে 110 টন তৈরি হচ্ছে দেশে। বাতাস থেকে অক্সিজেন টেনে নেবার শক্তি নিঃশেষ করছে কোভিড-19। করোনার নতুন ভ্যারিয়েন্ট শুরুতেই তীব্র শ্বাসকষ্টের জন্ম দেয় অক্সিজেনের চাহিদা বেড়েছে ব্যাপকভাবে। কয়েকটি কোভিড হাসপাতাল ঘুরে দেখা যায় কোভিডের দ্বিতীয় ঢেউ হাসপাতাল ভেদে অক্সিজেনের চাহিদা 20% পর্যন্ত বাড়িয়েছে। বর্তমানে যে রোগীগুলো ভর্তি হচ্ছে তাদের প্রায় প্রত্যেকেরই বেশি পরিমাণে অক্সিজেন লাগতেছে। তারা গত বছর যেরকম সাপ্লাই দিচ্ছে তার থেকে এই বছরের সাপ্লাইটা প্রায় 20% বেড়েছে। কোভিড রোগীর সংখ্যা বাড়ায় প্রতিদিন অক্সিজেনের চাহিদা 100 থেকে 150 টনে পৌঁছেছে। সরবরাহকারী প্রধান 2টি প্রতিষ্ঠান লিন্ডে এবং স্পেকট্রা মোট 110 টন যোগান দিচ্ছে। এছাড়াও আরও 40 টন অক্সিজেন আমদানি করা হয় ভারত থেকে। দেশের বর্তমান কোভিড পরিস্থিতিতে অক্সিজেনের সংকট তৈরি হলেও বিকল্প উপায়ে তার নিরসন সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। লিকুইড গ্যাসের উপরে আমাদের ডিপেন্ডেন্সি কমানো, যেহেতু আমাদের প্রোডাকশন অত হাই না,
তাহলে আমরা যেই জায়গায় ছোট ছোট হাসপাতাল আছে সেগুলোতে ম্যানিফোল্ডের মাধ্যমে যেহেতু আমাদের গ্যাসেস অক্সিজেন প্রচুর মজুদ আছে, সেটাতে দ্রুত কনভার্ট করে ফেললে আমরা আপাতত এই রিস্কে কিন্তু পড়ার কোনো সম্ভাবনা নেই। ভারতের বর্তমান করোনা পরিস্থিতিতে অক্সিজেন রফতানি বন্ধ হতে পারে এমন শঙ্কা বিবেচনায় ইতোমধ্যেই স্থানীয় 3টি প্রতিষ্ঠানকে সাময়িকভাবে মেডিকেল অক্সিজেন তৈরির অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের মহাপরিচালক প্রথমেই বলছেন যে না, আমাদের বাংলাদেশে যারা আছে তাদেরকে ডাকেন। এখানে নারায়ণগঞ্জে 2টা কোম্পানি আছে, আর একটা হলো যে আপনার আবুল খায়ের আছে, তো ওদের সঙ্গে অলরেডি কিছু প্রাইমারি কথা আছে, না আপনারা আপনার প্রোডাকশন করেন। অক্সিজেন উৎপাদনে বিঘ্ন ঘটা অথবা তীব্র কোভিড রোগীর সংখ্যা ব্যাপক হারে বাড়তে থাকলে অক্সিজেনের সংকট হতেও পারে। তাই সমস্যা সমাধানে বিকল্প সবকটি পথ প্রস্তুত রাখার জোর তাগিদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রোজাদারদের কথা চিন্তা করে রাত 9টা পর্যন্ত দোকানপাট, শপিং মল খোলা রাখার কথা জানিয়েছে ডিএমপি। এদিকে প্রথম দিনে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়, যদিও ছিল না স্বাস্থ্যবিধি এবং মুভমেন্ট পাসের কোনো তোয়াক্কা। বেলা বাড়তে বাড়তেই কানায় কানায় পূর্ণ রাজধানীর নিউ মার্কেটের ভেতর বাহির। সকাল 10টায় মার্কেট আর শপিং মল খোলার কথা, কিন্তু তার আগে থেকেই ভিড় লেগে যায় দোকান মালিক কর্মচারীদের। দিনের শুরুতেই স্বাস্থ্যবিধি তোয়াক্কাহীন, অকেজো জীবাণুনাশক টানেল, দূরত্ব শূন্যের কোঠায়। সকালে ধুলাবালি ঝেড়ে পসরা সাজিয়ে বসতে বসতে দুপুর, সময় গড়াতেই চেহারা পাল্টে যেতে থাকে বাজারের। তবে গত বছর জীবাণুনাশক টানেল ছাড়াও কিছু স্বাস্থ্যবিধি মার্কেট কর্তৃপক্ষ নিলেও এবার অনেকটাই অনুপস্থিত। মাস্ক অথবা যেটা স্প্রে করে এরকম কিছু রাখা উচিত ছিল। পুরোটাই মার্কেট কর্তৃপক্ষের দায়িত্ব থাকতে হবে, মাস্ক, স্যানিটাইজার, ডিস্টেন্স। বেলা বাড়তেই কঠোর স্বাস্থ্যবিধি মানার সর্বোচ্চ শর্ত হুমড়ি খেয়ে পড়ে স্বাস্থ্যবিধি মানা আর মানানোয় ক্রেতা বিক্রেতাদের মুখোমুখি দোষারোপে। কাস্টমার মানবে ঠিকই, মানবে না কেন? নাহলে আমাদের মার্কেটে ঢুকতে দিব না। যারা কাস্টমার আসবে তারাও স্বাস্থ্যবিধি মেনে আসবে, তাহলে উভয়ের জন্য ভালো। এছাড়া লকডাউনের সময়টিতে মার্কেট শপিং মলে যেতে মুভমেন্ট পাস নেওয়ার কথা থাকলেও সবার কাছে যেন অপ্রয়োজনীয় বিধি। মুভমেন্ট পাস নেওয়ার কথা ছিল, নেওয়া পাস ছিল, কিন্তু আমার নাই। লকডাউন ক্ষেত্রে তো আসলে মার্কেটের ক্ষেত্রে লাগে কি লাগে জানা নেই। দোকান মালিক সমিতি বলছে স্বাস্থ্যবিধি মানতে না পারলে দোকান বন্ধ রাখতে হবে। ঢাকার মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের সাথে কথা বলেছি, উনি বলেছেন এখন থেকে রাত 9টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে, মার্কেট সমূহ খোলা রাখা যাবে। তবে মার্কেট ও শপিং মলের কারণে করোনা সংক্রমণ বাড়ার যে শঙ্কা, তা ক্রেতা বিক্রেতা উভয়ের সচেতনতার উপর নির্ভর করছে বলে মনে করেন মালিক সমিতি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এদিকে দোকান খোলায় যে যেভাবে পারছেন ঢুকছেন ঢাকায়। রাজধানীর প্রবেশ মুখগুলোয় মানুষের ঢল, গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিও কম হচ্ছে না। অন্যদিকে সর্বাত্মক লকডাউনে ঢাকায় বাস ছাড়া সব পরিবহনই চলছে দেদারসে। সর্বাত্মক লকডাউনের মধ্যেই খুলে গেল দোকানপাট, শপিং মল। তাই লকডাউনের আগে যারা ঢাকা ছেড়েছিলেন তারাই এখন যে যেভাবে পারছেন ফিরছেন ঢাকায়। রোববার সকাল থেকেই তাই গাবতলী, আবদুল্লাপুর সহ রাজধানীর প্রবেশ মুখগুলোতে ছিল ঢাকামুখী মানুষের চাপ। দোকানপাট খুলে দেয়ায় ঢাকায় ফিরতে হচ্ছে বলে জানান অনেকে। নিউ মার্কেটে জব করেই আজকে তো মার্কেট খোলা দিছে, গণপরিবহন খোলা নাই, রিক্সা দিয়ে ভেঙে ভেঙে আসতেছে আর কি। রিক্সা করে আমিন বাজার আসছে, আমিন বাজার থেকে হাইট, আবার এখানে সামনে কোন অবস্থা বলা যাচ্ছে না, ভেঙে ভেঙে আসছে আর কি। এ পর্যন্ত আসতে প্রায় 200 টাকার মতো খরচ হয়ে গেছে। সব মানুষ চলাচল করতেছে, মার্কেটে যাচ্ছে, বাজার করছে, কিন্তু গাড়ি যাচ্ছে না। রিক্সায় 3জন 4জন যাচ্ছে, আরো স্বাস্থ্যবিধি খুব খারাপ, রাস্তায় গাড়ি পাচ্ছি না, হাইটে আসতেছি। এদিকে রাজধানীর সড়কে গণপরিবহন ছাড়া অন্য বাহনের চলাচল ছিল স্বাভাবিক সময়ের মতোই। দেদারসে চলছে সিএনজি, মোটর বাইক, প্রাইভেট কারেও চলছে যাত্রী পরিবহন। পুলিশ বলছে অন্য দিনের তুলনায় ঢাকায় বেশি মানুষ ঢুকছে, তাই রাস্তায় গাড়ির চাপ বেড়েছে যানজট। অন্যান্য দিনের তুলনায় আজকে লোকজন ঢাকায় বেশি ঢুকতেছে এবং বেশি হচ্ছে, যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান খোলা হচ্ছে এবং অফিস, আদালত, ফ্যাক্টরি এগুলো তো আগে থেকেই খোলা ছিল। দ্যাটস ওয়াই আপনার অন্যান্য দিনের তুলনায় আজকে ঢাকার প্রবেশ এবং বের হওয়াটা একটু বেশি। সংশ্লিষ্টরা বলছেন করোনার দ্বিতীয় ঢেউয়ে সর্বাত্মক লকডাউনের সময় রাজধানীর অলিগলি ও সড়ক যেভাবে ঢিলে ঢালা ভাব ছিল, এই শপিং মল ও দোকানপাট খোলার মধ্য দিয়ে সেই ঢিলে ঢালা ভাব যদি আরও বেড়ে যায়, তাহলে এর মধ্য দিয়ে করোনার সংক্রমণ আরও অনেক বেশি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বেরিয়ে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। এবার পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে জানালো পুলিশ। বাবরি মসজিদের নামে সৌদি আরব, কাতার ও
আরব আমিরাত থেকে টাকা এনে উগ্র জঙ্গিবাদে উস্কানি দিতে ব্যবহারের কথাও জানানো হয়। এদিকে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। হেফাজতের তাণ্ডব, রিসোর্ট কাণ্ড সহ নানা ইস্যুতে আলোচনায় থাকা সংগঠনটির শীর্ষ নেতা মামুনুল হককে গ্রেফতারের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার পুলিশ জানালো হেফাজতের যুগ্ম মহাসচিবের সাথে সংশ্লিষ্টতা রয়েছে পাকিস্তানি একটি জঙ্গি গোষ্ঠীর। রোববার ডিএমপি তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তার সাথে পাকিস্তানি একটা জঙ্গি গোষ্ঠীর সরাসরি জড়িত এবং সেটা লিয়াজু মেনটেন করতেন। এছাড়া ভারতের বাবরি মসজিদের নাম ভাঙিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে নানাভাবে টাকা এনে ব্যবহার করেছিলেন নাশকতার উস্কানি দিতে। ভারত বিদ্বেষী মানুষের কাছ থেকে একটা ফান্ড কালেকশন করে বাচ্চা শিশুদেরকে উগ্রবাদ দিকে ঠেলে দিয়ে সে চেয়েছিল যে একটা সে ক্ষমতা যাবে। এদিকে রোববার দুপুরে রাজধানীর স্কুল প্রাঙ্গণে ঢাকা উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে হেফাজতের জ্বালাও পোড়াও ও সহিংসতার ঘটনার ভিডিও ফুটেজ দেখে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে, কোনো গণগ্রেফতার হচ্ছে না। যারা অগ্নিসংযোগ করেছেন, যারা ভাঙচুর করেছেন, তাদের শাস্তি তাদের ভোগ করতেই হবে। তদন্তের মাধ্যমে আমরা সঠিক প্রমাণ পেয়েছি। ভিডিও ফুটেজে যাদেরকে আমরা দেখেছি তাদেরকে আমরা আইনের মুখোমুখি করছি, আমরা গণগ্রেফতারও করছি না। নৃশংসতায় জড়িতরা কেউ ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মাদ্রাসার গরিব ছাত্রদের ব্যবহার করে হেফাজত নেতারা বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। বিদেশ থেকে আসা অনুদানের টাকা ব্যবহার করেছেন নিজেদের ভোগবিলাসিতায়। মাদ্রাসা দখলের মতো অপকর্মেও নিজেদের জড়িয়েছেন তারা। রিমান্ডে থাকা হেফাজত নেতাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এসব তথ্য। বুলবুল রেজা রিপোর্ট। মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবা মাদ্রাসাটি দখলের অভিযোগ রয়েছে হেফাজত নেতা মামুনুল হক ও তার পরিবারের বিরুদ্ধে। মামুনুল এবং তার পরিবারের ২০ জন সদস্য মাদ্রাসাটিতে শিক্ষকতা করছেন। পুরনো অনেক শিক্ষককে বিতাড়িত করে নিজেদের পছন্দ মতো লোক নিয়োগ করে অনেকটা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে মাদ্রাসাটিকে। রিমান্ডে থাকা হেফাজত নেতারা এই মাদ্রাসাটির মতো আরও অনেক মাদ্রাসা দখলের কথা স্বীকার করেছেন পুলিশের কাছে। জিজ্ঞাসাবাদে কিন্তু স্পষ্ট হয়েছে যে মাদ্রাসাটা দখল হয়েছে, সেটা প্রমাণও আছে এবং এটার বহু সাক্ষ্য প্রমাণ ইতিমধ্যে আমরা পেয়েছি। মাদ্রাসার গরিব ছাত্রদের ব্যবহার করে হেফাজত নেতাদের অর্থ সম্পত্তির মালিক হওয়ার তথ্য পেয়েছে পুলিশ। মাদ্রাসা ছাত্র নিরীহ, এতিম, অসহায় তাদেরকে পুঁজি করে হেফাজত নেতারা আসলে বিপুল পরিমাণ অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, বৈভব তাদের মধ্যে ইতিমধ্যে কিন্তু তারা করেছেন এবং অনেকেই নারী বিলাসের মতো ঘটনায়ও জড়িত হয়েছেন। তারা বলছে যে বাইরে থেকে বেশিরভাগ অর্থ আসে, বিশেষ করে প্রবাস থেকে বেশ কিছু ফান্ড তাদের কাছে আসে বলে তারা জানিয়েছে। হেফাজত নেতার গোপন বিয়ের বিষয়টিও পরিষ্কার হয়েছে জিজ্ঞাসাবাদে। মামুনুল জানান, প্রথম বিয়ে শরীয়ত সম্মত হলেও পরের দুটি বিয়ে ছিল চুক্তিভিত্তিক। পরবর্তী যে দুটি বিয়ে তিনি স্বীকার করেছেন, ঝর্ণা বেগম এবং আরেকজন হলো জান্নাতুল, এই দুটি চুক্তিভিত্তিক বিয়ে, সেখানে কোনো কাবিননামা নেই। নাশকতার সঙ্গে সংশ্লিষ্ট এবং ইন্ধনদাতারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ। বুলবুল রেজা। আর মেয়াদোত্তীর্ণ উপাদান দিয়ে বানানো হচ্ছে অরেঞ্জ পাউডার ড্রিঙ্ক। নেই মান পরীক্ষার কোনো ব্যবস্থাও। এভাবেই ৬ বছর ধরে ভেজাল ১০২টি পণ্য উৎপাদন করত শাউন কেমিক্যাল অ্যান্ড ফুড প্রোডাক্ট নামে রাজধানীর একটি প্রতিষ্ঠান। র্যাব ও বিএসটিআই এর অভিযানে ধরা পড়ে এই চিত্র। এই ল্যাবের যে চিত্র আমরা দেখছি, যে এই ল্যাবে পরীক্ষা করার কোনো সিস্টেম নাই বা কোনো টেকনিশিয়ানও নাই, এবং যে রাসায়নিক দ্রব্য দিয়ে পরীক্ষা করা হয় সেগুলোর কোনো উপস্থিতি নাই। টয়লেটে রাখা হয়েছে মেয়াদোত্তীর্ণ নাইট্রিক, সাইট্রিক ও ফলিক অ্যাসিড। সেগুলো মিশিয়ে বানানো হচ্ছে অরেঞ্জ পাউডার ড্রিঙ্কস, গ্লুকোজ, বারবিকিউ ও কাবাব মশলা সহ ১০৪টি পণ্য। এসব পণ্যে মেশানো হয় বিয়ে বাড়ি ও কাপড়ের রং। রাজধানীর মাতোয়াইলে শাউন কেমিক্যাল অ্যান্ড ফুড প্রোডাক্ট কোম্পানিতে অভিযান চালিয়ে মেলে ভেজালের এমন মহা উৎসব। র্যাবের জেরার মুখে প্রতিষ্ঠানটির মালিক ভেজাল ও অনুমোদনহীন পণ্য উৎপাদনের দায় স্বীকার করেন।
বিএসটিআই সহ সংশ্লিষ্টরা বলছেন এসব পণ্য খেলে কিডনি সমস্যা, ক্যান্সারের মতো রোগ হতে পারে। ক্যালসিয়াম পাউডার ইউজ করছে, কোথাও কোনো উৎপাদন তথ্য বা এ ধরনের মেয়াদ উত্তীর্ণের তারিখ বা ব্যাচ এ সকল কোনো তথ্যই উল্লেখ করা নাই। অভিযান শেষে প্রতিষ্ঠানটির মালিককে 5 লাখ টাকা জরিমানার পাশাপাশি জব্দ করা হয় মেয়াদ উত্তীর্ণ পণ্য। মেয়াদ উত্তীর্ণ জিনিস ইউজ করে তারা সফট ড্রিঙ্কস, গ্লুকোজ সহ নানাবিধ কিন্তু খাদ্যদ্রব্য তৈরি, বন্টন, বাজারজাতকরণ এবং মজুদের সাথে তারা দীর্ঘদিন ধরে যুক্ত আছে। 4 মাস আগে তাকে একবার একই অপরাধে প্রতিষ্ঠানটিকে 2 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আফজার হোসেন, সময় সংবাদ। আবার অস্থির হয়ে উঠেছে দেশের ভোজ্য তেল ও চিনির বাজার। মাত্র কয়েকদিনের ব্যবধানে পাইকারি পর্যায়ে প্রতি কেজি ভোজ্য তেলে 3 টাকা এবং চিনিতে 1 টাকা করে বেড়ে গেছে। তবে ক্রেতা না থাকায় কমেছে আদা, রসুন, পেঁয়াজ এবং ডাল ও ছোলার দাম। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মাত্র 2 সপ্তাহের বিরতি দিয়ে আবারও চট্টগ্রামের খাতুনগঞ্জে বাড়তে শুরু করেছে ভোজ্য তেলের বাজার। মিল থেকে পর্যাপ্ত সরবরাহ নেই, এই অজুহাতে প্রতিদিনই বাড়ছে ভোজ্য তেলের দাম। গত 3 দিনে প্রতিমণ ভোজ্য তেলের দাম বেড়েছে 100 টাকার বেশি। সুপার ছিল 4250 টাকা, এখন চলতেছে 4350 টাকা। টলি 45 মানে 100 টাকা বেড়ে গেছে। ভোজ্য তেলের মতো চিনির বাজারও অস্থির। প্রতিমণ চিনিতে একদিনে 30 টাকা বেড়ে পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে 2360 টাকা দরে। সরবরাহ যদি স্বাভাবিক থাকে তাহলে চিনির দাম আসলে তবে বাড়ার কথা ছিল না, কিন্তু কয়েকটা মিল সরবরাহ স্বাভাবিক রাখতেছে না, আর আন্তর্জাতিক বাজারে একটু বাড়তি। তবে রমজানের মধ্যবর্তী সময়ে এসে কমেছে ছোলাসহ সব ধরনের ডালের দাম। গত সপ্তাহে যেই ছোলা আমরা বিক্রি করেছিলাম 57-58 টাকা, সেই ছোলা এখন বিক্রি হচ্ছে আপনার 54-55 টাকা। যেই আপনার যে মুগ ডাল বিক্রি হয়েছিল 20-22 টাকা, সেটা বিক্রি হচ্ছে এখন 18 টাকা। লকডাউনের মাঝেও আদা, রসুন এবং পেঁয়াজের বাজার পরিপূর্ণ, যে কারণে দামও নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। রসুন ছিল 95 থেকে 96, এটা এখন 92 থেকে 91, আর আদা হচ্ছে আপনার 60 টাকা ছিল ইন্ডিয়ান আদাটা, এটা আজকে হচ্ছে 55 টাকা। বিগত বছরগুলোতে রোজার শুরুতে প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারকি করা হলো, এবার তার কিছুই নাই। কমল দে, সময় সংবাদ। করোনার থাবায় বিপর্যস্ত ভারতের হাসপাতালগুলোতে উদ্বেগজনক হারে বাড়ছে কোভিড রোগীর সংখ্যা। একই সঙ্গে বাড়ছে অক্সিজেন ও শয্যার জন্য আহাজারি। দেশটিতে একদিনে রেকর্ড 3.5 লাখ শনাক্ত হয়েছে। ভারতের করোনা পরিস্থিতি নিয়ে কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন সুব্রত আচার্য। আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের সবচাইতে বড় বিশেষায়িত হাসপাতাল, পিজি হাসপাতাল, এসএসকেএম হাসপাতাল নামেই পরিচিত। এই হাসপাতালটিতে রয়েছে বিশেষায়িত কোভিড পরিষেবা কেন্দ্র, আর এখানেই প্রতিদিন অসংখ্য রোগী আসছেন, যারা অনেকেই বলছেন যে অক্সিজেনের সংকট রয়েছে। যদিও রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সম্প্রতি যে অক্সিজেনের যে ক্রাইসিস, সেই ক্রাইসিস মিটিয়ে কিছু ক্ষেত্রে গতকাল থেকে অক্সিজেন পরিষেবা স্বাভাবিক করার কথা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। একটি জরিপ বলছে প্রতি 4 জন কোভিড টেস্ট করতে এসে 1 জন কোভিড শনাক্ত হচ্ছেন, এবং আইসিএমআর সূত্র মতে কোভিড আক্রান্তদের প্রথম যেটি উপসর্গ সেটি তীব্র শ্বাসকষ্ট, আর সেখানেই প্রয়োজন হয়ে পড়ছে অক্সিজেনের। রাজ্য এবং কেন্দ্র প্রয়োজনভাবে মজুত করা অক্সিজেন তারা সেরকম এই মুহূর্তে মজুতদার কাছ থেকে জোর করে বাইরে বের করছেন। ঠিক সেরকমভাবে গতকাল থেকে কেন্দ্রীয় সরকার অক্সিজেনের ওপর থেকে 12% আমদানি শুল্ক প্রত্যাহার করাতে খানিকটা অক্সিজেনের দামও কিন্তু স্বাভাবিক হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কাঁধে কাঁধ মিলে এই অতিমারি রোকবার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে। তবুও দিন শেষে একটি অভিযোগ আসছে, চলমান বিধানসভা নির্বাচনে যেভাবে রাজনৈতিক দলগুলো এই কোভিড বিধিকে উপেক্ষা করে প্রচারণা চালিয়েছেন, তাতে এই ভারতের চলমান যে মহা বিপর্যয় সেটি এই ভোটকালীন সময় পার হওয়ার পর আরও কিন্তু ভয়াবহ অবস্থা নেবে, এমনটি আশঙ্কা করছেন এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে। আয়ারল্যান্ডের পথে ঘাটে এখন নানা রঙের ফুলের সমারোহ। তবে সব ফুলের মাঝে টিউলিপ যেন একটু বেশি রাজত্ব করছে। রাস্তার ধার, বসতঘরের সামনে হরেক রকম টিউলিপের চোখ ধাঁধানো রঙে ক্ষণিকের জন্য নস্টালজিয়ায় ডুবে যাচ্ছেন বসন্ত প্রেমীরা। আয়ারল্যান্ড থেকে টিউলিপ সৌন্দর্যের আদ্যপান্ত জানব সৈয়দ জুয়েল রিপোর্টে।
টিউলিপে টিউলিপে ছেয়ে গেছে আয়ারল্যান্ডের পথঘাট, যেদিকে দু চোখ যায় শুধু ফুল আর ফুল। ইউরোপের অন্যান্য দেশ যখন ব্যবসার জন্য টিউলিপ চাষ করছে, তখন ভিন্ন চিত্র আয়ারল্যান্ডে। শুধুমাত্র বসন্তের সৌন্দর্যকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে দেশটির পথে ঘাটে এই আয়োজন। করোনার এই মহামারীর মাঝে টিউলিপের মনকাড়া রঙে তাই বাড়তি আনন্দ এখানকার পথচারীদের মাঝে। It's a beautiful spring evening and we are really enjoying the beautiful tulips and daffodils that have been planted here in Kingston in Galway. নজর কাড়া এই ফুলের প্রথম চাষ হয় তুরস্কে, আর ইউরোপের প্রথম দেশ হিসেবে হল্যান্ডে শুরু হয় এর চাষাবাদ। অল্প সময়ের মাঝেই পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে টিউলিপ। বিশ্বে 3000 প্রজাতির টিউলিপ থাকলেও মূলত 14 প্রজাতির টিউলিপই বেশি পরিচিত। বাহারি টিউলিপের মনকাড়া রঙে রঙিন এখানের বসন্তের দিনগুলো। ফুল ফোটা ভোর দিয়ে শুরু হওয়া প্রতিটি দিনই যেন নানা রঙে সাজানো রংধনু ভালোবাসায় বিভোর। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে 2 সপ্তাহ সীমান্ত বন্ধ, প্রথম ডোজ টিকাদান স্থগিত। মের শুরুতে আসতে পারে সেরামের 20 লাখ। 7 দিনেই বঙ্গভ্যাক্স ট্রায়ালের সিদ্ধান্ত। রাত 9টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট, শপিং মল। প্রথম দিনেই ক্রেতাদের চাপ, নেই স্বাস্থ্যবিধি মুভমেন্ট পাশের তোয়াক্কা। রাজধানী সড়কে বেড়েছে যানজট। এবং করোনার থাবায় বিপর্যস্ত ভারতে হাসপাতালে অক্সিজেন শয্যার জন্য আহাজারি। দিল্লিতে লকডাউন বাড়ল 1 সপ্তাহ, একদিনে রেকর্ড 3.5 লাখ শনাক্ত। এ ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।